জিনপরি ছিল সাহেব, জিনপরি। আগুনের মতো জ্বলন্ত মুখ। তিনবার চাবুক মারতেই আমার মাথা ঘুইরা উঠছিল সাহেব। দেখুন সাহেব, মারে দাগ পইরা গেছে। আমারে বাড়ি যাওয়ার অনুমতি দেন সাহেব, আমি এইখানে আর আসতাম না। শেহজাদ বিরক্তি মুখে কুতুবের দিকে তাকিয়ে রইল। পিঠে কালশিটে দাগ বসে গেছে 3টে। তুমি থামবে? কোনো জিনপরি নেই এই মহলে। সত্যি করে বলো, তুমি কাকে দেখেছো? কুতুব হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, খোদার কসম বলছি সাহেব, জীবনেও আমি অমন জিনিস মহলের আশেপাশে দেখি নাই। ওইটা মানুষ ছিল না। দ্বিতল ভবন চত্বরে দাঁড়িয়েছিল অপরূপা। কুতুবের আজগুবি কেচ্ছা শুনে শেহজাদ বিরক্তি হয়ে আধমরা লোকটার দিকে তাকালো। লোকটার পাশেই পড়ে রয়েছে পানি, তার মানে কেউ তাকে পানি খাইয়েছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিতেই সে হাঁক ছেড়ে ডাকলো, সাফায়াত। বলো ভাইজান। সায়রা সৈনিকে ডাকো। জি। সায়রা সোহিনী হাজির হলো। কুতুব বলল, না সাহেব, আমি মহলের কন্যাদের চিনি। ওই কন্যারে আমি কখনো দেখিনি। সে জিনপরি ছিল, এনারা ছিলেন না। শেহজাদ এবার কটমট করলায় বলে, এই ওকে কেউ কলম বিলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসো, দ্রুত যাও। কুতুব ভয়ে কাতর হয়ে লুঙ্গির গোছ তুলে দিল এক দৌড়ে। সায়রা সোহিনী শিবান হিহি করে হেসে উঠল। শিবান হাসতে হাসতে বলল, চিকনা কুতুব মনে হয় সুন্দর বউয়ের কথা বলছে শেহজাদ ভাইজান, বলে হিহি করে হাসতে লাগলো। শেহজাদ কৌতূহলী চোখে তাকালো তার দিকে। সম্রাটকে তাকাতে দেখে শিবান সায়রার পেছনে গিয়ে দাঁড়ালো। ভুল হয়ে গেছে ভাইজান। সায়রা শিবানের গাল টেনে দিয়ে বলল, ছি, তুমি এসব কি বলছো শিবান? ও এখানে কেন আসবে? শেহজাদ সন্দিহান কণ্ঠে বলল, সুন্দর বউকে। কথাকে গুরুত্ব দেওয়ায় শিবান উঁকি দিয়ে শেহজাদের দিকে তাকালো। বলল, দাদাজান কাল যে সুন্দর বউ নিয়ে এসেছিল সে। সায়রা ওর মুখ চেপে ধরে বলল, ওর কথা কানে নেবেন না ভাইজান। তুমি চুপ করো। ও মিথ্যে বলছে সেটা তুমি কি করে জানলে? ও সত্যিও তো বলতে পারে। ওই মেয়ের এত বড় দুঃসাহস হয় কি করে আমাদের লোকের গায়ে হাত তোলার? এত স্পর্ধা তার! আব্বা, আপনি কাকে মহলে নিয়ে এসেছেন? শাহজাহান সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলে, শান্ত হও। আমি অপরূপার কাছে এক্ষুনি যাচ্ছি। জানতে চাইবো সে এটা করেছে কিনা। আলবাত সেই করেছে আব্বা। আপনি না জেনে শুনে একটি অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন, এটা কি ঠিক হলো? আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি। তার উপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে। কারো কথায় কর্ণপাত না করে মহল চত্বর ছাড়ল শেহজাদ। অপূর্বা দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে পুরোটা শুনল চুপচাপ। সে অনুতপ্ত নয় একটুও। তীব্র আগ্রহ নিয়ে সায়রা আর সোহিনী অপরূপার কাছে জানতে চায় সে এমনটা কেন করেছে। অপরূপা তাদের সবটা বলে। একটা মানুষ মুখ খুলছে না, তারপরও কেন তার উপর জুলুম করা হচ্ছে? সায়রা আর সোহিনী চুপ থাকে। পরক্ষণে হেসে ওঠে, বলে, মারটা কিন্তু দারুণ দিয়েছ আপা। নইলে 3 চাবুকেই বেহুশ। বলেই দুজন সশব্দে হেসে ওঠে। অপরূপা তাদের সাথে হাসে, প্রশ্ন করে, আচ্ছা, যাত্রাপালার কথা বলেছিলে না তোমরা? যাব না? সায়রার চেহারা মলিন হয়। নারী শিল্পীর গায়ে নাকি চাকু মেরেছে ওই সন্ত্রাসটা, তাই মঞ্চ সাজবে না। যাকে পেটাচ্ছে উনি? জি। অপরূপা চুপ থাকলো, বলল, সে যাই হোক, অমন ভাবে মারার চাইতে তো একেবারে মেরে ফেলাই ভালো। আমি মানুষের কষ্ট সইতে পারি না, তুমি কোমলমতি তাই। এসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। শেহজাদ ভাইজানের কাছে ছাড় পাওয়া মুশকিল। অপরূপা লোকটার নাম শুনেই বিরক্ত হয়। ওপর দিক থেকে লোকটা যতটা সুকুমার সুদর্শন, ভেতর দিক থেকে ঠিক ততটাই নিকৃষ্ট। তার কাছে একজন পুরুষই শ্রেষ্ঠ, যার কঠিন রূপ সে কখনো দেখেনি।
সন্ধ্যার নামাজ কালাম আর জিকির সেরে রসাই ঘরে রাতের খাবারের আয়োজনের দুম পড়ে। সকালের জন্য রুটি বেলছে মতি বানু। পান খাওয়ার কারণে জিহ্বা আর দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে তার। রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে অপরূপার দিকে বার কয়েক তাকায় সে। আর তার বোকামির কথা মনে করে দাঁত খেলিয়ে হাসতে ইচ্ছে হয়। সে তো রাজার ঘরে রানী হওয়ার মতো মেয়ে। সে কিনা ঘর ছেড়েছে এমন একজনের হাত ধরে যার দুকুলে কেউ নেই। অপরূপা পিঁড়িতে বসে তরকারি কেটে দেয়। শিভানের আম্মা হামিদা বেগম তার তরকারি কাটা দেখে, টুকটাক প্রশ্ন করে, যেমন বাড়িতে কে ছিল, আগে রান্না বান্না করতে কিনা, পড়াশোনা কতটুকু করেছে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ কালাম পারে কিনা। অপরূপা তার জবাব দেয়। সবটা শুনে খোদেজা মাঝে মাঝে মেয়েটাকে আড়াল হতে দেখে। তার সহজ সরল চেহারার পিছনে যেন লুকিয়ে আছে এক কঠিন তেজস্বী রূপ। হামিদা বেগম জানতে চায়, কুতুবকে মারার সময় হাত কাঁপেনি? অপরূপা ঘাড় নাড়ে। লোকটা চাইলে আমাকে আটকাতে পারত, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই মারতে সুবিধা হয়েছে। হামিদা হেসে ওঠে। খোদেজা বলে, এমন ভুল আর করো না। সেও যা চুপ থাকবে না, যেমন আছো তেমন থাকো। তোমার স্বামীর খোঁজ পেলেই চলে যাবে। আমি এখানে থাকতে আসিনি মা বেগম। খোদেজা চুপ হয়ে যায়। পিতৃমাতৃহীন বড় হলে এই একটাই সমস্যা, যার একুল ওকুল নেই তার হাত ধরে তুমি পালালে। আমার জায়গায় আপনি থাকলে আরো আগে পালাতেন। খোদেজা আশ্চর্য চোখে চেয়ে থাকে। কি অদ্ভুত, মেয়েটা ফটর ফটর করে কথা বলেই যাচ্ছে। সেও যাদের সামনে এভাবে কথা বলে তো সমস্যা। খোদেজা আবার চুপসে যায়। তোমার স্বামী যদি আর না ফেরে, কোথায় যাবে তুমি? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায়। কথোপকথনে ভাটা পড়ে। তন্মধ্যে শাহজাহান সাহেব ডাক পারেন, অপরূপা, তোমার সাথে কথা আছে, বেরিয়ে এসো। হাত ধুয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে যায় অপরূপা। শাহজাহান সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয়। অপরূপা ওনার পেছন পেছন হাঁটে। নিচু স্বরে জানতে চায়, ওনার কি কোনো খবর পেয়েছেন? আমার পুত্র লোক পাঠিয়েছে। ওখানকার বাসিন্দা, মাঝি, জেলেদের বক্তব্য, তোমার স্বামী তাদের কাছে তোমার খোঁজ করতে যায়নি। অপরূপা ব্যথিত হয়। শাহজাহান সাহেব প্রশ্ন করে, তোমার স্বামী কটায় তোমায় ঘাটে রেখে গেছে? জোহরের আজান পড়েছে সবে ঠিক সে সময়। শাহজাহান সাহেব ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ দুটো চকচক করে ওঠে অভিসস্কায়। তোমার থেকে কিছুটা দূরে একটা জাহাজ ছিল। অপরূপা ভাবে, তারপর বলে, হ্যাঁ ছিল। ওরা ট্রলার থেকে বড় বড় বাক্স তুলছিল ঘাটে। ঠিক তারপরেই কিছু সৈন্য আসে, কিন্তু সৈন্য ঘাটে পৌঁছার আগেই তারা চলে যায়। সৈন্যরা তোমায় কিছু বলেনি? না। সৈন্যদের পিছু পিছু একজন বুড়ি আর তার দুটো নাতি নাতনি আসে। আমি তাদের সাথে ঘাটে বসে থাকি। এত প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? শাহজাহান সাহেব অপরূপাকে চমকে দিয়ে বলেন, জাহাজটা ডাকাতদের ছিল। ওরা তোমাকে একা পেয়েও কোনো ক্ষতি করলো না কেন? তুমি কি জানতে না ওরা ডাকাত? অপরূপা হাঁ করে চেয়ে থাকে। ডাকাত? হ্যাঁ ডাকাত। ওরা ডাকাত ছিল, তাই তো পুলিশ এসেছে। অপরূপা কপালে হাত দেয়। তুমি সত্যিই জানতে না ওরা ডাকাত ছিল? না, আমি কি করে বুঝবো ওরা ডাকাত ছিল? ওরা তো 8-10টা সাধারণ মানুষের মতোই ছিল। তোমার মনে কি প্রশ্ন জাগছে না, ওরা কেন তোমার কোনো ক্ষতি করলো না? আমার কাছে ওরা কী বা পেত, তাই হয়তো। অপরূপার গায়ে কাঁটা দেয়। সে ডাকাতদের সামনে গিয়ে দাঁড়িয়েছিল তখন। কি ভয়ানক। আমার পুত্র সন্দেহ করছে তোমার সাথে ওদের কোনো যোগসূত্র আছে, নইলে ওরা তোমার কোনো ক্ষতি করলো না কেন? শেহজাদের কথা শোনা মাত্রই অপরূপার গাত্র দাহ হয়। সে খানিকটা কড়া গলায় বলে, আপনার পুত্র একটু বেশি বোঝেন। আশ্রিত হয়ে এসেছি তাই বলে আমাকে যা তা বলবেন উনি? আমি ডাকাত?
তুমি অযথা তাকে ভুল বুঝছো মেয়ে। ওর কথায় যুক্তি আছে, ও যুক্তি ছাড়া কোনো কথা বলে না। তুমি বিষয়টা একটু ভেবে দেখো, ও কিন্তু ভুল কথা বলেনি। সৈন্যরা খোঁজ লাগিয়েছে ইতোমধ্যে। তারা জানতে চায় কোন কাজী বাড়িতে তোমাদের নিকাহ হয়েছে। কাবিননামাটা তোমার কাছে না থাকলেও ওনার কাছে পাওয়া যাবে। অপরূপা শুকনো ঢোক গেলে সত্যি লোকাতে আমতা আমতা করে বলে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছুর নাম জানি না, কিচ্ছু না। শাহজাহান সাহেব বলে ওঠেন, তুমি না বললে পড়াশোনা করেছো? এত শিক্ষিত হয়েও তুমি নাম জানো না? তুমি কিন্তু শিক্ষিত, বুদ্ধিমতী অপরূপা। কিছু জানো না এটা সম্রাটের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হবে। শাহজাহান সাহেব বলেন, তুমি বলতে না চাইলে বলো না। সম্রাট ইতোমধ্যে তোমার গ্রাম ইন্দিরাপুর, তারপর পলাশপুর, সন্দীপুরের সব কাজবাড়িতে খোঁজ নিচ্ছে। সত্যিটা বেরিয়ে আসবে। অপরূপার চোখ ভর্তি জল দেখা যায়। আপনি আমাকে অবিশ্বাস করছেন? শাহজাহান সাহেব হাসেন। অপরূপার মাথায় হাত রেখে হেসে বলেন, কাবিননামায় তোমার বরের সব তথ্য থাকবে, তাকে খুঁজতেও সুবিধা হবে। তোমার ব্যাপারে সব জানার পর বুঝলাম তাকে খুঁজে পাওয়াটা বেশি জরুরি। অপরূপা কিছুক্ষণ পর চোখ বুজে ঠায় দাঁড়িয়ে থাকে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। বুকে চিবুক ঠেকিয়ে বলে, আমাদের নিকাহ রাতে হতো সাহেব। তার মুখ নিঃসৃত বাক্যটুকু শাহজাহান সাহেবের কর্ণগোচর হওয়ার পূর্বেই তিনি প্রস্থান নিয়েছেন। রাত্রি নিঝুম। নিস্তব্ধতায় মহলের পাশের ঘন জঙ্গলাকীর্ণ পর্বত হতে বন্য শেয়াল কুকুরের বেওয়ারিশ ডাক ভেসে আসে। অপরূপা চোখে খুব তাড়াতে ঘুম নামে না। নিদ্রা নামে ভোর রাতে। আজও তাই মরার মতো ঘুমে বিভোর হয়ে আছে সে। পুরো সুলতান মহল তখন অন্ধকার আর ঘুমগ্রস্তের মতো শুনশান, নীরব নিস্তব্ধতায় আচ্ছন্ন। আকাশে চাঁদ নেই, আকাশটাও মেঘলা। যে কেউ সহজেই ভয়ঙ্কর নগরী হিসেবে আখ্যায়িত করবে এমন ভয়ঙ্কর হয়ে আছে সুলতান মহল। রূপনগরের প্রধান সড়ক ধরে দলে দলে ডাকাত সৈন্য এসে ঘেরুয়া করল সুলতান মহল। তাদের হাতে জ্বলন্ত আগুনের মশাল। সদ্য শায়িত কবরস্থান হতে চুরি করা কাপড় নিয়ে প্রাচীর টপকালো খুব সুনিপুণ ভঙ্গিতে। কাফনের কাপড় বাড়িতে রাখলেই মানুষ মরার মতো ঘুমায়, এটা তাদের বিশ্বাস। প্রাচীর টপকে মহলের পেছনের বড় পাকুড় গাছটির মাধ্যমে লতাপাতার সাহায্যে ছাদ টপকে আরো একটি গোপন পন্থা অবলম্বন করে দলে দলে ডাকাত দল ঢুকে পড়ল মহলে। মহলের অভ্যন্তরে সবাই ঠিক মরার মতো ঘুমিয়ে আছে। দলে দলে ভাগ হয়ে এক একটি কামরায় ঢুকে পড়ে তারা। যা পায় তাই হাতিয়ে নেয়। সারা বাড়ির বৈদ্যুতিক তার কেটে ছিন্ন ভিন্ন করে দেয় তারা। একটা দল গিয়ে থামে অপরূপার কক্ষটির সামনে। কমলা রঙের স্বল্প আলোর বৈদ্যুতিক বাল্ব চালানো ঘর ছিল তার। সে বাল্ব বন্ধ করে মাথার উপর হারিকেনের শিখা ছোট্ট করে জ্বালিয়ে রেখে ঘুমায়। এটা তার পুরানো অভ্যাস, আজও তার ব্যতিক্রম ঘটেনি। হারিকেনের মৃদু আলো তার ঘুমন্ত মুখে পড়তেই ডাকাত দলের একজন সবাইকে ইশারায় থামিয়ে দেয়, সবাইকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য। সবাই তার আদেশ মেনে চলে যায়। মুখোশে আবৃত ডাকাত সৈন্য পা ফেলে ফেলে এগিয়ে আসে অপরূপার কাছে। ঘুমন্ত মুখটার উপর ঝুঁকে পড়ে কিছুক্ষণ চেয়ে থাকে চুপচাপ। ভারী নিঃশ্বাসের আঁচড় পড়ে অপরূপার মুখে। তার নড়চড় টের পেয়ে দ্রুত পায়ে সরে পড়ে ডাকাত সৈন্যটি। হাতড়ে পুটুলি থেকে তার সমস্ত গয়না আর লাল শাড়িটা নিজের পুটলিতে ঢুকিয়ে অপরূপার ঘুমন্ত মুখটির দিকে পুনরায় তাকায়। তারপর পায়ের বীভৎস আওয়াজ তুলে বেরিয়ে অন্য কক্ষে ঢুকে পড়ে। তীব্র অস্বস্তি, উদ্বেগ, অশান্ত মনে ঘুম থেকে লাফিয়ে উঠল অপরূপা। হারিকেনের শিখা বাড়িয়ে দিল। কক্ষের দরজা খোলা দেখতেই বক্ষপঞ্জর কেঁপে উঠল তার। দরজা বন্ধ করেনি সে, তার মানে এই নয় যে দরজা খোলা রেখে ঘুমিয়েছে। কে এসেছিল তার ঘরে? এজন্যই তার এরকম অস্বস্তি লাগছে। কে হতে পারে? ভয়ে তার বুক ধুকপুক ধুকপুক করতে থাকে। পা জোড়া অসাড় হয়ে আসে, চোখে ঝাপসা দেখে।
ঘর থেকে বেরিয়ে কে কে বলে ডেকে কিছু দূর চলে যেতেই একজন ডাকাত সৈন্য পেছন থেকে তার মুখ চেপে ধরে। অপরূপা নখ দিয়ে খামচে ধরে গোঙাতে থাকে। ডাকাত সৈন্যের নোংরা হাতের স্পর্শ থেকে রক্ষা পেতে কেঁদে ওঠে, চেঁচানোর চেষ্টা করে। একসময় সফলও হয়। ততক্ষণে তার করবিবন্ধ কেশপাশ ঝুপ করে ছড়িয়ে পড়ে মধ্যদেশে। শাড়ির আঁচল খসে পড়ায় গলার পাশে 5 আঙুলের নখের ছাপ বসে যায়। তারপরও সে ছুটে নিরুদ্দেশের অন্ধকারে। হারিকেনটি ছিটকে পড়ে ঝনঝন শব্দে ভেঙে যায়। সাথে সাথেই শেহজাদের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে লাফিয়ে ওঠে বসে সে। উঠে দেওয়ালে সুইচ টিপতেই বাল্ব জ্বলে না। সে তার মাথার উপরে টর্চ খুঁজতে থাকে, সেটিও পায় না। অথচ সেটি সে ঘুমানোর আগে মাথার ওপরেই রেখেছে। ধপধপ করে পায়ের আওয়াজ কানে আসে। শক্ত হয়ে জমে যায় সে। দেশলাই কাঠি জ্বালিয়ে হারিকেন খোঁজে। হারিকেনের আলো জ্বালিয়ে গমগম স্বরে বলে, কে? উচ্চস্বরে ডাক দিতেই সেই পায়ের আওয়াজগুলোতে এবার দৌড়ানির আভাস টের পায় সম্রাট। ষষ্ঠ ইন্দ্রিয়ের বার্তা অনুসরণ করে সে হারিকেনের আলোয় একদম কমিয়ে নীরবে পা ফেলে বেরিয়ে পড়ল কক্ষ থেকে, কক্ষে থাকা প্রকাণ্ড তলোয়ারটি সাথে নিয়ে। সে ঘর থেকে বেরোনোর সাথে সাথেই পায়ের শব্দগুলো ছাদের দিকে উঠতে থাকে। বাইরে বিকট শব্দে গোলাগুলির শব্দ হয়। আগুনের ঝলকানি মহলের ফাঁক ফোকর দিয়ে ভেতরে প্রবেশ করে। সকলের কথা ভেবে আতঙ্কিত হয় শেহজাদ। ঘাম দিতে থাকে কপালে। ডাকাতদের দল কি ঘরে প্রবেশ করেছে? অবিশ্বাস্য। তৎক্ষণাৎ তীব্র বেগে ছুটে আসা এক শরীর এসে পিঠে বাড়ি খায়। ক্রুদ্ধ হয়ে পেছন ফিরে তলোয়ার দিয়ে আক্রমণ করতেই অদ্ভুত শব্দ করে তার উপর ঢলে পড়ে এক কোমলমতি নারী শরীর। মজবুত হাতের বেষ্টনী দ্বারা আবৃত করে হারিকেনের ওপর তুলে ধরে মুখখানা দেখার চেষ্টা করে সে। প্রবল আহত, ভয়, আতঙ্কে ছোট হয়ে আসা কন্যাটির দু চোখ ব্যথায় জল টলমল করতে করতে গড়িয়ে পড়ে দুপাশে। শেহজাদ দেখল মেঘের কোলে একটি চাঁদ যে নিজেকে কলঙ্কমুক্ত করার জন্য পুরোপুরি নিস্তেজ হওয়ার পূর্বে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, আমি ডাকাত নই। শেহজাদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উচ্চারণ করে, রূপা।